নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। অন্নপূর্ণা যোজনাতে ফর্ম ফিল আপ করার সময় আমরা দেখছি প্রায় 10টা কমন ভুল সবাই করছো। যেখানে হেড অফ দ্য ফ্যামিলি কাকে রাখবে, লক্ষ্মীর ভান্ডারে আবেদন করতে একটা ফর্মেই সমস্ত পরিবারদের হয়ে যাবে, নাকি পরিবারের আলাদা আলাদা মেম্বার আবেদন করলে আলাদা আলাদা ফর্ম তুলতে হবে, এরকম অনেক কনফিউশন রয়েছে। তো এই ভিডিওটা দেখো, সমস্ত কনফিউশন দূর করে দিচ্ছি। এই ভিডিওতে আমরা ইন ডিটেল আলোচনা করব কোন 10টা ভুল মানুষজন ন্যাচারালি বা বেসিক্যালি করছে, যেগুলো করা যাবে না, যেগুলো করলে আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন ফর্ম বাতিল বা রিজেক্টেড হয়ে যেতে পারে। চলুন শুরু করা যাক। এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এখানে প্রথমে দেখো, আমাদের কাছে অন্নপূর্ণা যোজনার যে বাংলা ফর্ম সেটা রয়েছে। বাংলা ফর্ম বা ইংলিশ ফর্ম একই রকম ফর্ম, শুধুমাত্র ভাষা চেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে ইংলিশে ফর্ম আর আগেরটা হচ্ছে বাংলাতে ফর্ম। ফর্মের প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই ফর্মটা ফিল আপ করার সময় সমস্ত কিছু ইংরেজির যে ক্যাপিটাল লেটার আছে এই ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে। ঠিক আছে, কখনো কিন্তু যেভাবে আমরা সই করি বা লিখি স্মল লেটারে ফিল আপ করবে না। মানে আমরা তো নর্মালি এইভাবে লিখি, নর্মালি আমরা এইভাবে লিখি, এইভাবে লিখবে না, এরকম ক্যাপিটাল লেটারে লিখবে, অর্থাৎ ইংরেজির বড় হাতের অক্ষরে ফিল আপ করবে। সেটা তুমি এই বাংলা ফর্ম ফিল আপ করো অথবা ইংলিশ ফর্মটা ফিল আপ করো, যেই ফর্মটা ফিল আপ করো না কেন ইংরেজির বড় হাতের অক্ষরে লিখে লিখে ফিল আপ করবে। কেন বলছি, কারণ এই যে অফলাইন ফর্মটা ফিল আপ করে তোমরা জমা দেবে এবং ওই ফর্মটা দেখে দেখে যে সরকারি আধিকারিক আছে তারা কিন্তু এরকম কম্পিউটারে তুলবে, ডাটা এন্ট্রি করবে বা ডিজিটালাইজ করবে। তাহলে তোমার ফর্মটা দেখে দেখে যখন ওই সরকারি আধিকারিকরা ফর্মটা কম্পিউটারে তুলবে, তখন ওই ক্যাপিটাল লেটার দেখে দেখে ফিল আপ করতে সুবিধা হবে, ভুল কম হবে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে বিশেষ করে যুব সাথীতে যখন ফর্ম ফিল আপ হয়েছিল, অফলাইনে ফর্ম জমা দেওয়ার পরেও সরকারি আধিকারিকরা ডেটা এন্ট্রি করার সময় ভুল করেছে। আবেদনকারী ফর্ম জমা দিয়েছে সমস্ত সঠিক তথ্য দিয়ে, আধার কার্ড ঠিক দিয়েছে, ব্যাংক ডিটেল ঠিক দিয়েছে, কিন্তু ওই সরকারি আধিকারিকরা ডাটা এন্ট্রি অপারেটর তারা যখন ফর্মটা ডিজিটালাইজ করতে গেছে তখন কিন্তু তারা ভুল করেছে। তো এই জন্য এই ভুলটা যাতে না হয় তার জন্য সমস্ত কিছু ইংরেজির ক্যাপিটাল লেটার লিখবে। ঠিক আছে, আরো ভালো করে বোঝাচ্ছি। তোমার ধরো নাম লিখতে বলেছে, তো এইভাবে লিখবে, প্রথমে ফার্স্ট নেম এরকম ক্যাপিটাল লেটারে, একটু স্পেস দিয়ে বা ফাঁকা দিয়ে, তারপরে তোমার নাম বা পদবি সেটা এরকম ক্যাপিটাল লেটারে, তাহলে ইংরেজির বড় হাতের অক্ষরে লিখতে হবে। এবার এখানে প্রথমে যে পারিবারিক পরিচয়, এখানে অনেকে বুঝতে পারছে না পরিবারের প্রধানের নাম বা হেড অফ দ্য ফ্যামিলি কাকে রাখবে। দেখো, প্রত্যেক পরিবার অনুযায়ী এটা আলাদা আলাদা ভাবে ডিপেন্ড করছে তোমার ফ্যামিলিতে মেম্বার কতজন। এবার এই ফর্মে এক জায়গায় বলেছে যে ফ্যামিলি মেম্বারকে কারা, তোমার বাড়িতে একই রান্নাঘর থেকে একই হাঁড়িতে রান্না হলে যতজন খাবার খায় সেটা হচ্ছে তোমার ফ্যামিলি। তাহলে ভালো করে বুঝবে, তোমার বাড়িতে মনে করো রান্নাঘর একটা, মানে একটা না 3-4টা রান্নাঘর থাকতে পারে। আমি মনে করছি যে যেই রান্নাঘর থেকে যারা যেই হাই সেম ভাত খায় তারা, মনে করো এখানে কেউ রয়েছে বাবা, তারপরে আছে মা, এরপরে আছে কন্যা তাহলে হবে ডটার, এবং সবশেষে আছে ব্রাদার বা ভাই। তাহলে এই 4জন মেম্বারের একটা ফ্যামিলি। এবার এই 4জন মেম্বারের যে রান্না সেটা যদি একই রান্নাঘরে একই হাঁড়িতে হয় তাহলে এরা হচ্ছে তোমার ফ্যামিলি মেম্বার। এবার অনেকের এখানে আছে যে ব্রাদার মানে ভাই 4 নাম্বার মেম্বার, সে বিয়ে করে নিয়েছে, তাহলে তার আলাদা সংসার আছে, তাহলে সে ব্রাদার এবং তার ওয়াইফ বা ধরো তারও ডটার বা তার ধরো সান রয়েছে, মানে ছেলে রয়েছে, সেক্ষেত্রে তারা যদি একই হাঁড়িতে খায়, যৌথ ফ্যামিলি হয়, তাহলে সেটাও কিন্তু এই 7জনই কিন্তু তোমার ফ্যামিলি মেম্বার। আবার হতে পারে যে বাবা মা এবং কন্যা একটা ফ্যামিলি এবং ব্রাদার ওয়াইফ ডটার একটা ফ্যামিলি, তাহলে তাদের দুটো রান্নাঘর দুটো হাঁড়ি, রান্নাঘর আলাদা নাও হতে পারে, হাঁড়ি দুটো যদি আলাদা হয় তাহলে ফ্যামিলি কিন্তু দুভাগে হয়ে যাবে। তাহলে এইরকম কন্ডিশন যদি হয়ে থাকে তাহলে সেই হিসাবে ফ্যামিলি মেম্বার ধরবে। এইবার আসি হেড অফ দ্য ফ্যামিলি কাকে রাখবো। প্রথমে আমি বলছি বিবাহিত মহিলাদের কথা, তারপর আমি অবিবাহিত মহিলাদের কথা বলবো। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সেই মহিলা যদি শ্বশুরের সংসারে থাকে, ঠিক আছে, শ্বশুরের সংসারে আছে, এবার এই শ্বশুরের সংসারের মধ্যে তার স্বামীও পড়ছে বা শ্বশুর, তার মধ্যে শাশুড়িও পড়ছে, 2 নম্বর মেম্বার আমি ধরলাম শাশুড়ি, আর 3 নম্বর মেম্বার স্বামী, এবং 4 নম্বর মহিলা হচ্ছে সে যে আবেদন করবে সে অবিবাহিত মহিলা। তাহলে এক্ষেত্রে তার শ্বশুরের নাম হবে এই হেড অফ দ্য ফ্যামিলি। যদি শ্বশুর মারা গিয়ে থাকে তাহলে শাশুড়ি হবে হেড অফ দ্য ফ্যামিলি। স্বামী কখন হেড অফ দ্য ফ্যামিলি হবে, যদি শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গিয়ে থাকে, স্বামী পরিবারের প্রধান, তাহলে স্বামী হবে হেড অফ দ্য ফ্যামিলি। ইন কেস শ্বশুর শাশুড়ি বেঁচে আছে কিন্তু সেপারেট, আলাদা করে রান্না করে, আলাদা হাঁড়ি আছে, এবং স্বামী ও মহিলা তাদের আলাদা হাঁড়ি আছে, তা সেক্ষেত্রেও স্বামী হবে হেড অফ দ্য ফ্যামিলি। তাহলে এটা হচ্ছে অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। এইবার অবিবাহিত মহিলা যাদের বয়স হয়েছে 25 থেকে 60, তারাও তো অ্যাপ্লাই করতে পারবে। এবার সেই অবিবাহিত মহিলা সে কার মধ্যে থাকছে, প্রথম কথা তার বাবা রয়েছে, তার মা রয়েছে, তার দাদা রয়েছে, আবার আমি ধরছি সে নিজে যে আবেদন করবে সে নিজে আছে, এবং 5 নম্বরে আমি তার বোন বা তার ভাই
অন্য কাউকে রাখছি, এবার থাকবেই সেরকম কোনো ব্যাপার না, আমি রাখছি। এক্ষেত্রে অবিবাহিত যে মহিলা আছে তার হেড অফ দ্য ফ্যামিলি বাবা বেঁচে থাকলে বাবা, বাবা মরে যদি মারা যায় তাহলে মা, বাবা মা দুজনেই মারা গেলে তার হবে দাদা। ইন কেস বাবা মারা গেছে, মা মারা গেছে, দাদা মারা গেছে, তাহলে সে নিজে হবে হেড অফ দ্য ফ্যামিলি। ঠিক আছে, ভাই বা বোন কিন্তু তার থেকে ছোট, যার জন্য সে হবে না। এবার অনেকের কি হয়, দাদা নেই, সেক্ষেত্রে বাবা মারা গেছে, মা মারা গেছে, সেক্ষেত্রে সে নিজে। তো এইভাবে বুঝে নেবেন যে আপনার ফ্যামিলিতে কে হেড অফ দ্য ফ্যামিলি হবে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এবার এখানে বলেছে হেড অফ দ্য ফ্যামিলির নাম, পুরো নাম ও পদবি লিখতে হবে আধার কার্ড অনুযায়ী। তাহলে আধার কার্ডে যে নামের বানান আছে সেটা এখানে লিখবে। তো আমি অ্যাজ এ এক্সাম্পল নিয়ে নিচ্ছি, মনে করো এইটা হচ্ছে পরিবারের যে প্রধান তার নাম, ঠিক আছে, তাহলে এইভাবে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে এইভাবে লিখতে হবে। পরবর্তীতে জন্ম তারিখ, অনেকে বুঝতে পারছে না কার জন্ম তারিখ হবে, এখানে পরিবারের যে প্রধানকে রাখবে তার জন্ম তারিখ হবে আধার কার্ড অনুযায়ী। তাহলে আধার কার্ড অনুযায়ী জন্ম তারিখ কি আছে সেটা লিখবে। অনেকের আধার কার্ডে জন্ম তারিখ মেনশন থাকে না, শুধুমাত্র এরকম সাল মেনশন থাকে, সেক্ষেত্রে ভোটার কার্ড অনুযায়ী যেরকম রয়েছে প্রথমে ডেট, মনে করো 1 জানুয়ারি 2000 আমি লিখলাম, এইভাবে লিখতে হবে। এইবার পরিবারের প্রধান সে মহিলা নাকি সে পুরুষ সেটা এখানে টিকমার্ক করতে হবে, এটা আমরা সবাই জানি। আধার নম্বর লিখতে হবে, এগুলো আমরা জানি মোটামুটি, ফর্ম ফিল আপ এগুলো এখন দরকার নেই। আচ্ছা, তাহলে 1 নম্বরে পরিবারের প্রধানেরটা আশা করি ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় নম্বরে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, অনেকে জানেন না পারিবারিক আইডি কাকে বলে বা ফ্যামিলি আইডি, এটাকে বলে ফ্যামিলি আইডি। এটা রেশন কার্ড অনুযায়ী ভাগ হয়, রেশন কার্ডের নাম্বার কিন্তু ফ্যামিলি আইডি নয়। ফ্যামিলি আইডি কোথায় পাবেন, ইউটিউবে সার্চ করবেন যে রেশন কার্ড দিয়ে কি করে ফ্যামিলি আইডি বের করতে হয়, অনেক ভিডিও চলে আসবে যেখানে আপনি বাড়ি বসে আপনার রেশন কার্ড দিয়ে চেক করতে পারবেন যে আপনার ফ্যামিলি আইডিটা কি, সেই ফ্যামিলি আইডিটা এখানে কিন্তু বসাতে হবে। এইবার আছে পরিবারের সদস্য সংখ্যা, এই ফর্মে সর্বোচ্চ 5 জনকে আপনি পরিবারের সদস্য রাখতে পারবেন। তাহলে সেই 5 জনের মেনশন করতে হবে যে 5 জন আপনার পরিবারের সদস্য, নাকি 4 জন, নাকি 3 জন, নাকি 2 জন, সেই সংখ্যাটা আপনাকে এখানে মেনশন করতে হবে। এইখানে প্রশ্ন আসে পরিবারের সদস্য আমরা কাকে রাখবো। আমি যে ভিডিও শুরুতে বললাম, একই রান্নাঘরে একই হাড়িতে যে কজন ভাত খাচ্ছে সে কজন, সহজ কথায় আপনার পরিবার। ঠিক আছে, এইবার ঠিকানাতে যে স্থায়ী ঠিকানা কার হবে, পরিবারের প্রধানের স্থায়ী ঠিকানা। এইবার 8 নম্বরের যোগাযোগ যে নাম্বারটা, এটা কার নাম্বার হবে, এটা পরিবারের প্রধানের নাম্বার দেবেন। ঠিক আছে, এবং সেই নাম্বারটা আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তাহলে পরিবারের যে প্রধান তার যে আধার নাম্বার সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বার আছে 10 সংখ্যার, সেই 10 সংখ্যার ফোন নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, অনেকে এটা বুঝতে পারছেন না। এইবার আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ ও পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার লিখতে হবে কাদের, পরিবারের সমস্ত সকল সদস্যদের ডিটেল এখানে লিখতে হবে। ঠিক আছে, এইবার এইখানেই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আপনার পরিবারে যদি একের বেশি মহিলা থাকে যারা অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করতে চায়, মনে করুন আমি 2 জন এরকম মেম্বার আছে যারা অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করতে চায়, তাহলে তাদের জন্য কি 2টো ফর্ম লাগবে, মানে প্রত্যেকটা আবেদনকারীর জন্য কি আলাদা আলাদা ফর্ম লাগবে? এটা কিন্তু একদমই নয়, একটা ফর্মের মধ্যেই আপনি 2 জন, 3 জন, 4 জনের জন্য অ্যাপ্লাই করতে পারেন সর্বোচ্চ। ঠিক আছে, বা 5 জনের জন্য করতে পারেন যদি সবাই পরিবারের প্রধান মহিলাকে রাখেন। এইবার এইখানেই সেই পয়েন্টটা রয়েছে, এখানে দেখুন কি বলেছে, যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, যদি করা হয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ করতে হবে। তার মানে যেখানে যেখানে আপনি হ্যাঁ করবেন তারাই কিন্তু অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করছে, এটা ভালো করে মাথায় রাখবেন। এখানে দেখুন কি বলেছে, পরিবারের প্রধানের নাম আগে এখানে লিখতে হবে। যদি পরিবারের প্রধান এখানে পুরুষ হয়ে থাকে তাহলে তার ফুল নাম লিখবেন। তাহলে পুরুষ হলে এখানে তো নিশ্চয়ই হ্যাঁ টিকমার্ক হবে না, কারণ পুরুষরা এখানে আবেদন করতে পারবে না। এইবার যদি পরিবারের প্রধান হয় মহিলা এবং সেই মহিলাই যদি আবেদন করে তাহলে তার নামের পাশে অবশ্যই টিকমার্ক করতে হবে। ঠিক আছে, এইবার মনে করুন যে সদস্য 1-এ আমি এখানে রাখছি একজন পুরুষ ক্যান্ডিডেটকে, সাধারণত 90% লোকজন এখানে পুরুষ ক্যান্ডিডেটকেই রাখে ফর্মে বেসিক্যালি। এইবার এই পুরুষ ক্যান্ডিডেটের যে স্ত্রী তার নাম আমি এখানে লিখছি, তো এখানে আমি লিখলাম যে ওয়াইফ, বোঝার জন্য যে আমি স্ত্রীকে ওয়াইফ রাখলাম। ঠিক আছে, এইবার তার নাম, তার জন্ম তারিখ, তার জেন্ডার, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক এখানেও সেম ওয়াইফ হবে, এবং এখানে তার আধার নাম্বার দেবো। এবার এটা ফিল আপ করার পরে আপনি বুঝবেন যে এই ওয়াইফ কি অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করছে। যদি হ্যাঁ হয় তাহলে সিম্পলি এখানে টিকমার্ক করে দেবেন। তাহলে আবেদনকারী কে হচ্ছে, পরিবারের প্রধানের যে ওয়াইফ সে কিন্তু আবেদনকারী হচ্ছে। একইভাবে এখানে সদস্য 2 বসানোর জায়গা আছে, তো মনে করুন এখানে আপনি যার নাম লিখেছেন সে হচ্ছে M1 মানে মেম্বার 1 অ্যাপ্লাই করছে। এবার সদস্য 2 নাম বসাতে হবে। আমি মনে করুন বসালাম ডটারের নাম, তাহলে আমি এখানে লিখলাম ডটার 1, মানে এই পরিবারের প্রধানের যে কন্যা সে, এখানে আমি সদস্য 2 রেখেছি, সে কি আবেদন করছে। যদি সে আবেদন
করে থাকে তাহলে হ্যাঁতে টিক মার্ক করবেন। তাহলে এই একই ফর্মে আবেদন করছে দুজন, সদস্য 1 সেও কিন্তু এখানে আবেদন করছে এবং সদস্য 2 সেও কিন্তু আবেদন করছে। তাহলে দুজন প্রার্থী আবেদন করছে একই ফর্মে। তার মানে যারা যারা আবেদন করবে তাদের ডিটেল এখানে লিখতে হবে, সেই সদস্যদের ডিটেল লিখতে হবে, লিখে তাদের নামের পাশে হ্যাঁ টিক মার্ক করতে হবে, এটা মাস্ট। এটা যদি না করেন তার মানে কিন্তু এখানে তারা আবেদন করছে না। ইনকেস ধরুন এই সদস্য 2 যে ডটারকে রেখেছি, কন্যাকে রেখেছি, সে আবেদন করছে কিন্তু আপনি এখানে হ্যাঁ টিক মার্ক করলেন না, তাহলে এই ফর্মটা কিন্তু জমা এর নামে হবেই না, যেহেতু আপনি হ্যাঁতে টিক মার্ক করেননি। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ঠিক আছে? এবার যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানান। এবার আরেকটা গুরুত্বপূর্ণ যেটা ভুল করছেন সবাই, ব্যাংকের তথ্য বুঝতে পারছেন না কি দেবেন। 10 নম্বরে বলা আছে পরিবারের প্রধানের ব্যাংকের তথ্য দিতে হবে এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। মানে আপনার পরিবারে 18+ যে সমস্ত ব্যক্তি আছে যাদেরকে আপনি এই ফর্মে সদস্য হিসাবে রাখছেন তাদের প্রত্যেকের নাম দেবেন। এবার এখানে মনে করুন সদস্য 1-এ আপনি যাকে রেখেছেন তাকেই সদস্য 1-এ রাখবেন। যেমন আমরা এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করার সময় আগে যে অপশনটা ছিল সেখানে সদস্য 1-এ আমরা M1 মানে ওয়াইফকে রেখেছি 1-এ এবং ডটারকে রেখেছি 2-এ, এবং এই পুরো ফর্মে যেখানে এই সদস্য বসানো জায়গা আছে এইভাবে সিরিয়াল ওয়াইজ বসাবেন, কখনো এটা চেঞ্জেস করবেন না, যেভাবে আপনি প্রথমবার থেকে ফিল আপ করবেন সেভাবে বসাবেন। তাহলে পরিবারের প্রধানের এখানে নাম দেবেন, তার ব্যাংকের নাম দেবেন, তার অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তার আইএফএসসি কোড দেবেন। একইভাবে সদস্য 1 যে এই পরিবারের প্রধানের স্ত্রী, ঠিক আছে, তার নামে যেহেতু অন্নপূর্ণা ভান্ডার আবেদন হচ্ছে, একইভাবে সদস্য 2 যে সে হচ্ছে এই পরিবারের প্রধানের কন্যা, মানে মেয়ে, সে তার কন্যা সন্তান, তাহলে তার নামেও যেহেতু আবেদন হচ্ছে তাহলে তাদের ব্যাংকের তথ্য দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, একইভাবে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড। কিন্তু কোন ব্যাংক অ্যাকাউন্ট দেবেন এখানে বলা আছে, যেহেতু অন্নপূর্ণা ভান্ডারের টাকা ডিবিটি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ঢুকবে, তাই এখানে সেই ব্যাংক অ্যাকাউন্ট দেবেন যেখানে ডিবিটি অ্যাক্টিভ আছে এবং আধার লিংক করা আছে। তাহলে ভালো করে বুঝবেন, এখানে আপনি দুজনারই সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম, আইএফএসসি কোড দেবেন যেই ব্যাংকে আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা নিতে চাইছেন, 3000 টাকা নিতে চাইছেন, এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার থাকতে হবে ডিবিটি লিংক, সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার থাকতে হবে আধার লিংক, ঠিক আছে? এবার অনেকে বুঝতে পারছেন না ডিবিটি লিংক করা আছে কিনা বা ডিবিটি লিংক করতে চাইছেন, আমাদের এটা নিয়ে অলরেডি ভিডিও বানানো আছে, আমরা বলেছি যে কিভাবে বাড়ি বসে আপনি চেক করতে পারেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা আছে। যদি ডিবিটি অ্যাক্টিভ থাকে, ইনঅ্যাক্টিভ থাকে, আপনি বাড়ি বসে ডিবিটি করতে পারেন, অথবা যদি অন্য কোনো ব্যাংকে ডিবিটি অ্যাক্টিভ থাকে সেই ব্যাংক থেকে সরিয়ে আপনি যেই ব্যাংকে চাইছেন সেই ব্যাংকে ডিবিটা করে নিতে পারেন, বাড়ি বসেই সম্ভব। তো ভিডিওটা দেখে নিয়ে স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনি নিজেই করতে পারবেন। ইনকেস অনেকের বাড়ি বসে ডিবিটা লিংক হবে না, তাদেরকে ব্যাংকে গিয়ে ডিবিটা করতে হবে। ওই ভিডিওটা চ্যানেল থেকে দেখে নেবেন, আমরা পিন কমেন্টেও লিংক দিয়ে দেবো বা ডেসক্রিপশনে লিংক অ্যাটাচ করে দেবো, সেখান থেকে দেখে নেবেন। এইবার দেখুন 11 নাম্বার কি বলা আছে, এপিক ডিটেইল, মানে আপনার পরিবারে যারা 18+ মেম্বার আছে, 18+ না হলে তো ভোটার কার্ড হয় না, তাহলে 18+ মেম্বারদের ভোটার কার্ডের তথ্য, শুধুমাত্র ভোটার কার্ডের তথ্য দিতে হবে না, কি কি দিতে হবে, ভোটার কার্ডের নাম্বার দিতে হবে এবং ভোটার তালিকার অংশ নাম্বার দিতে হবে। এখানে দেখুন বলা হচ্ছে প্রথমে পরিবারের যে প্রধান তার ভোটার কার্ডের নাম্বার বসাবেন, তার বিধানসভা ক্ষেত্রের নাম দেবেন, তার অংশ নাম্বার দেবেন। মনে করুন পরিবারের প্রধান তার আমি নাম লিখলাম এবং তার বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে হাবড়া, তাহলে বড় অক্ষরে, বড় হাতের অক্ষরে লিখবো হাবড়া, এবং পার্ট নাম্বার মনে করুন 85, তো আমি এভাবে 85 লিখে দিলাম। একইভাবে যতজন সদস্য আছে সেই প্রত্যেকটা সদস্য আপনার ফ্যামিলিতে যারা আছে, যাদের বয়স 18+, যাদের ভোটার কার্ড হয়ে গেছে, তাদের তথ্য এখানে ফিল আপ করতে হবে। অনেকে এই বিধানসভা ক্ষেত্র বা অংশের নাম বুঝতে পারছেন না কোথায় পাবেন, এইটা আপনি দুই জায়গায় পেতে পারেন। আপনার নাম যে ভোটার লিস্টে আছে সেই ভোটার লিস্টে আপনি এই তথ্য পেয়ে যাবেন আপনার নামের পাশে, অথবা আপনি ই-এপিক ডাউনলোড করে নেবেন, কোথা থেকে, ভোটার পোর্টাল থেকে ই-এপিক ডাউনলোড করে নেবেন, সেক্ষেত্রে এই তথ্য পেতে পারেন। তবে ই-এপিক ডাউনলোড করার জন্য আপনার ফোন নাম্বার লিংক থাকা চাই ভোটার কার্ডের সঙ্গে, না হলে কিন্তু এই অপশনটা পাবেন না। তাহলে যাদের ফোন নাম্বার লিংক নেই তারা ভোটার লিস্ট চেক করুন, পেয়ে যাবেন। এইবার 12 নম্বরে রয়েছে বিভাগ, মানে আপনার কাস্ট কি, আপনি কোন কাস্টের, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, সেটা দেখুন আমি চলে এসেছি, জেনারেল, এসসি, এসটি, ওবিসি কোনটা, তো যেটা আপনার কাস্ট সেটা আপনি টিকমার্ক করবেন। অনেকের কি হয় এসসি কাস্ট সে, এসটি কাস্ট সে, কিন্তু কোনো কারণে সে কাস্ট সার্টিফিকেট করেনি, তাহলে কিন্তু সে জেনারেল বলে গণ্য করা হবে। মানে আপনার যদি কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে আপনি জেনারেল হবেন এবং সেখানে আপনাকে টিকমার্ক করতে হবে। এইবার আছে রেশন কার্ড, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে হ্যাঁ করবেন, না হলে নো করবেন। এবং তার সঙ্গে আরো বলেছে যদি রেশন কার্ড থাকে তাহলে কোন ধরনের আছে। এখানে রাজ্য সরকারের কার্ড হচ্ছে AY, PHY, SPHH, RKSY1, RKSY2, ভর্তুকিহীন কার্ড যেটাই আছে তার টিকমার্ক করবেন, ঠিক আছে? এবার আপনার পরিবার কি মাসিক রেশন তুলছে, যদি তোলে হ্যাঁ করবেন, আর
না তুললে জাস্ট সিম্পলি নো করবেন। এখানে অনেকে আছে যে মান্থলি রেশন তোলেই না, বা ধরুন 12 মাসে তারা একবার বা দুবার রেশন তুলছে, তাহলে তারা কিন্তু মাসিক তোলার মধ্যে পড়ছে না। যারা মোটামুটি 12 মাসের মধ্যে 7-8 মাস রেশন তোলেন তারা এখানে হ্যাঁ করবেন। এইবার এখানে সম্পদ কি বলা আছে, এক বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে? আপনার বাড়িতে ধরুন আপনার যে জমি আছে, আপনি যেখানে থাকেন সেখানে যদি 3 জন পরিবার থাকে এবং 3 জনেরই পাকা বাড়ি আছে, তাহলে টিক মার্ক করবেন। এবার এখানে আপনার এরকম প্লট ভাগ আছে, মনে করুন এরকম প্লট ভাগ আছে, অথচ বাড়িটা একই জায়গায়, এটা একটা ফ্যামিলি, এটা দুটো ফ্যামিলি, এটা 3 নম্বর ফ্যামিলি। এবার আপনি আবেদন করছেন 1 নম্বর ফ্যামিলি হিসাবে, আপনার বাড়িতে 3টে পাকা ঘর থাকলেও আপনার নিজের তো নেই, সেক্ষেত্রে আপনি এখানে না করবেন। এটা ভালো করে বুঝে তারপরে ফিল আপ করবেন। এবার আছে পারিবারিক জমির মালিকানা, মানে পরিবার থেকে আপনি জমি পেয়েছেন কিনা, বা আপনার দাদুর নামে জমি আছে, ঠিক আছে, বা আপনার বাবার নামে আছে, সেক্ষেত্রে হ্যাঁ করবেন, আপনার নিজের নামে আছে। এইবার সেই জমির নথি দেখাতে হবে, কি কি, মিউটেশনের কপি, লেটেস্ট ROR, হালনগদ বলেছে, লেটেস্ট তারিখ সহ ROR, এবং সর্বশেষ জমির রেকর্ডের কপি। এই সমস্ত ডকুমেন্ট দেখাতে হবে পরিবারের জমির মালিকানা থাকলে। এবার যে পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি যাকে রেখেছেন, সে মনে করুন আপনার বাবা, আপনার বাবার নামে জমি নেই কিন্তু আপনার দাদুর নামে আছে, আপনার দাদু ট্রান্সফার করেনি আপনার বাবার নামে, বা দানপত্র করেনি বা রেজিস্ট্রেশন করেনি, দলিলে আপনার দাদুর নাম আছে, সেক্ষেত্রে আপনার দাদুর ডকুমেন্টই কিন্তু এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে। এবার অনেকে বলছেন দাদা জমি নেই, আমার ফ্ল্যাটে থাকি, তাহলে কি হবে? তাহলে ফ্ল্যাটের ডকুমেন্ট দেখাতে হবে, সেক্ষেত্রে সেইটা প্রযোজ্য হবে। এবার আছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। তো প্রথমত শতক এখানে কনভার্ট করে নেবেন, গুগল থেকে গিয়ে সার্চ করে নেবেন যে কাঠা বা বিঘা থাকলে সেটাকে কি করে কনভার্ট করতে হয় শতকে, দেখে নেবেন সেটা। এবার সকল সদস্য, আপনার পরিবারে যদি 4 জন মেম্বার থাকে এবং 4 জন মেম্বারের মধ্যে কারোর নামে জমি নেই, এই 3 জনের নামে জমি নেই, শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলি বাবার নামে জমি আছে, বা বাবার নামেও নেই দাদুর নামে আছে, তাহলে কত শতক আছে, মনে করুন 3 শতক, সেটা এখানে লিখবেন। এবার এখানে আরো বোঝার আছে যে বাবার নামেও জমি আছে, আবার যে ছেলে, ঠিক আছে, তার নামেও আছে, তাহলে বাবার মনে করুন 3 শতক, ছেলের মনে করুন 2 শতক, যে মেয়ে আছে তার মনে করুন 1 শতক, তাহলে টোটাল কত জমি? 3 শতক, 2 5 শতক, 6 শতক, তাহলে এখানে 6 শতক লিখতে হবে। এবং এই যে 3 জনের নামে আলাদা আলাদা জমি আছে, তাহলে 3 জনেরই ডকুমেন্ট লাগবে, জমির রেজিস্ট্রেশন নথি, ROR, জমির নথি, ঠিক আছে। তাহলে যদি একজনের নামে জমি থাকে তাহলে একজনের ডকুমেন্ট লাগবে, তার জমির পরিমাণ লিখবে। পরিবারের বাদ বাকি যতজনের জমি আছে প্রত্যেকের জমির ডকুমেন্ট কিন্তু লাগবে। এবার আপনার পার্সোনাল কোনো গাড়ি আছে কিনা, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, কমার্শিয়াল নয়, পার্সোনাল গাড়ি। যদি 4 চাকার গাড়ি থাকে, এখানে অনেকে মনে করছেন যে বাইক আছে 2 চাকার, তাহলে সেটাও কি অ্যাড করব? না, বাইক থাকলে অ্যাড করবেন না, 4 চাকার গাড়ি থাকলে অ্যাড করবেন। যদি থাকে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। যদি হ্যাঁ হয় তাহলে কটা গাড়ি আছে, একটা গাড়ি না দুটো গাড়ি না 3টে গাড়ি, সেটা লিখবেন। এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। তার সঙ্গে যদি আপনার গাড়ি হয়, মানে 4 চাকার গাড়ি হয় বা জিপ হয় বা ট্রাক্টর হয়, তাহলে তার মডেল নাম্বারটাও কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। এইবার পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বীমা, এই যে হেলথ ইন্স্যুরেন্সটা, অনেকে বুঝতে পারছেন না যে জিনিসটা কি। হেলথ ইন্স্যুরেন্স মানে স্বাস্থ্য বীমা। এবার যখন TMC সরকার ছিল ওয়েস্ট বেঙ্গলে, তখন আমাদের একটা কার্ড ছিল যেটাকে স্বাস্থ্যসাথী বলা হয়, ঠিক আছে। তো এই স্বাস্থ্যসাথী কার্ডও কিন্তু 5 লাখ টাকা পর্যন্ত একটা সরকারি বীমা। তো এক্ষেত্রে যাদের ছিল তারা হ্যাঁ করবেন, এবং সেটা সরকারি নাকি বেসরকারি সেটা সরকারি। আর বীমার অঙ্ক কত ছিল, সেটা হচ্ছে 5 লাখ, তাই এখানে মেনশন করবেন 5 লাখ। এবং আপনি কি কোনো প্রিমিয়াম দিতেন না, তো ওই ক্ষেত্রে আপনি এনে করবেন এবং মেনশন করে দেবেন এখানে যে স্বাস্থ্যসাথী, তাহলে বুঝতে পারবে যে আপনার স্বাস্থ্যসাথী বীমা ছিল, আপনি কোনো সরকারি চাকরির বীমা পাচ্ছেন না, বা আপনি নিজে কোনো বীমা কেনেননি। তো এটা গেল স্বাস্থ্যসাথী। এবার স্বাস্থ্যসাথীর মধ্যে পরিবারের সকল মেম্বারকে অ্যাড করা যায়, তাহলে সদস্য একেও কি আমি এই সেম ডিটেল লিখবো? না, লিখবেন না, কারণ পরিবারের যে প্রধান তার নামেই থাকে, বা পরিবারের যে প্রধান মহিলা তার নামে থাকে, তো সেটা করবেন। তো সদস্য 1 যদি পরিবারের প্রধান মহিলা থাকে, তার নামের পাশে স্বাস্থ্যসাথী ডিটেল লিখবেন। বাদ বাকিগুলো ডিটেল না লিখলেও হবে, কারণ সরকার জানে স্বাস্থ্যসাথী মানে ফ্যামিলি প্রতি কার্ড। তো একটা ফ্যামিলিতে 4 জন থাকলে প্রত্যেকেই সেই কার্ডের মধ্যে কভার হয়। এইবার যদি আপনি কোনো সরকারি চাকরি করেন, সেখান থেকে বীমা পান, তাহলে হেড অফ দ্য ফ্যামিলি নামের পাশে সরকারি চাকরি হবে যদি আপনি তাকে রাখেন। এবার বীমার অঙ্ক কত টাকা পাচ্ছে বিমা, মনে করুন এখানে সে 20 লাখ পাচ্ছে, এবং তার ওই স্যালারির থেকে তো প্রিমিয়াম কাটে। এবার প্রিমিয়াম কাটার অপশন আছে, প্রিমিয়াম মাসে কাটতে পারে, কোয়ার্টারলি মানে 3 মাস অন্তর কাটতে পারে, 6 মাস অন্তর কাটতে পারে, বা বছরে একবার কাটতে পারে। তো মনে করুন আমি 20,000 টাকা পার ইয়ারে আমি এখানে কি করি, এই বীমার প্রিমিয়ামটা ভরি, তাহলে 20,000 টাকা পার ইয়ার এভাবে লিখবেন। যদি মাসে ভরেন তাহলে মাসে কত টাকা, তো এখানে মনে করুন 1,000 টাকা পার মান্থ। যদি 3 মাসে ভরেন তাহলে মনে করুন 5,000 টাকা, এখানে কোয়ার্টারলি বা পার 3 মান্থ বা 6 মাস এভাবে আপনি লিখবেন। তাহলে এটা গেল এই হেড অফ দ্য ফ্যামিলি। এবার তার যে বীমা, সেই বীমা থেকে সদস্য 1 কভার আছে। যদি সদস্য 1 কভার থাকে তাহলে সে নমিনি হবে, তাহলে তাকে আলাদা করে লিখতে হবে না।
একইভাবে এই ওনার বিমাতে সদস্য 2 ও কপি আছে, তাহলে আলাদা করে এগুলো ফিল আপ করতে হবে না, এখানে ফিল আপ করলেই হবে। কিন্তু কখন আলাদা আলাদা ফিল আপ করতে হবে, মনে করুন যে 5 লাখ টাকা আপনি বিমা পাচ্ছেন, সেই বিমাটা শুধু আপনার নামে, আর কেউ নেই, তাহলে আপনার নামে হবে। সদস্য 1 এর নামে আলাদা করে কোনো বেসরকারি বিমা আছে, সে 10 লাখ টাকার বিমা করেছে এবং কত টাকা প্রিমিয়াম দেয় সেটা লিখবেন। সদস্য 2 এর নামেও আলাদা করে বেসরকারি বিমা আছে, মনে করুন 2 লাখ টাকা, তাহলে সেইভাবে ফিল আপ করবেন। তো এই যে বিমার যে ডকুমেন্ট, ওই ডকুমেন্ট আপনি চেক করে দেখবেন যে প্রত্যেকের নামে আলাদা আলাদা ডকুমেন্ট আছে কিনা। যদি প্রত্যেকের নামে আলাদা আলাদা ডকুমেন্ট থাকে, ফার্স্ট হোল্ডার প্রত্যেকের নামে আলাদা আলাদা, তাহলে আলাদা আলাদা ফিল আপ করবেন। আর যদি একটা ডকুমেন্টের মধ্যে পরিবারের সবাই কভার থাকে, তাহলে যে মেন থাকবে ডকুমেন্টে তার এখানে ফিল আপ করবেন, বাদ বাকি লোকের এখানে ফিল আপ করতে হবে না বিমাটা। এরপর আছে আপনার ইনকাম কত আর আপনি কি কাজ করেন, আপনার পেশা কি। যদি আপনি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, তাহলে এখানে হ্যাঁ করবেন। অনেকে ট্যাক্স দেয়, ইনকাম ট্যাক্স, তাহলে হ্যাঁ করবেন। আর যদি ট্যাক্স না দেন তাহলে না করবেন। এবার ইনকাম ট্যাক্স দিলেই যে আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন না, এরকমটা নয়। এখানে দেখা হবে যে আপনার ইনকাম কতটা। আপনার দেখা গেলো এমন ইনকাম যে আপনি হিউজ পরিমাণ ট্যাক্স দিচ্ছেন, তাহলে আপনি পাবেন না। এবার আপনার আইটিআর ফাইল করেন কিন্তু ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন না, সেক্ষেত্রে আপনি আইটিআর ফাইল করেন কিন্তু ট্যাক্স দেন না, তাহলে আপনি পাবেন, কিন্তু এখানে হ্যাঁ করতে হবে। এবার পরিবারের বাদবাকি সমস্ত সদস্যদের প্যান কার্ডের নাম্বার এবং তাদের নাম এখানে লিখে যেতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার পেশা, আপনি কি কাজ করেন, আপনার কর্মসংস্থান কি। পরিবারের যে প্রধান সে কি কাজ করে, সরকারি ক্ষেত্রে কাজ করলে টিকমার করবেন এখানে, বেসরকারি কাজ করলে এখানে করবেন। বেসরকারি মানে সে প্রাইভেট জব করে এবং মান্থলি স্যালারি পায়, তাহলে তারা হবে প্রাইভেট কর্মী। সংগঠিত ক্ষেত্রে কোনো অর্গানাইজ ক্ষেত্রে কাজ করে, যেমন উদ্যোক্তা মানে স্টার্ট আপের মালিক, ব্যবসায়ী মানে বিজনেসম্যান, মালিক মানে কোনো বিজনেসের ওনার, তাহলে এখানে হবে। আংশিক সময়ে কর্মরত মানে পার্ট টাইম জব করে, তাহলে এখানে। কোনো আনঅর্গানাইজ ক্ষেত্র মানে অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত নিজে নিজে কাজ করে, সে কোনো কারিগর, শিল্পী, কৃষক, তাহলে এখানে। রাজমিস্ত্রি, লেবার, কলের মিস্ত্রি, তাহলে এখানে। পরিযায়ী শ্রমিক মানে বাইরে স্টেটে কাজ করে, বেকার সে, এবং অন্যান্য, সেগুলো দেবেন। সরকারিতে কাজ করলে তার ডকুমেন্ট আছে সেটা দেখাতে হবে, বেসরকারি ক্ষেত্রে কাজ করলে তার ডকুমেন্ট আছে দেখাতে হবে। বাদ বাকিগুলো ডকুমেন্ট সাধারণত হয় না, সেক্ষেত্রে সেলফ ডিক্লারেশন বা একটা স্বঘোষণা পত্র আপনাকে জমা দিতে হবে ফর্মের সঙ্গে। তো এক্ষেত্রে বলবো যে এখানে কি কি ডকুমেন্ট লাগবে সেটা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও বানানো আছে, ওই ভিডিওটা দেখে নিলে আপনি বুঝতে পারবেন যে এই ফর্মের সঙ্গে আর কি কি ডকুমেন্ট জমা দিতে হবে। এইখানে যে পয়েন্টটা 5 নম্বরে বলা আছে, আপনার পরিবারের কেউ কোনো বিধায়ক, সাংসদ, মন্ত্রী কিনা, পৌরসভায় কোনো কাজ করতো কিনা, কাজ করতো মানে জব নয়, সে কোনো সদস্য কিনা, ইলেক্টেড মেম্বার কিনা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন, বর্তমান। যদি হয়ে থাকে হ্যাঁ করবেন, যদি হয়ে থাকে তাহলে তার সদস্য নাম্বার লিখতে হবে, তার ডকুমেন্ট জমা দিতে হবে, আর না থাকলে নাতে টিক মার্ক করবেন। কোন সদস্য কি সরকারি পেনশনভোগী মানে গভর্নমেন্ট জব করতো আপনার বাবা বা আপনার মা, তাহলে সে সেরকম পেনশন পায় সরকারের পক্ষ থেকে, তাহলে হ্যাঁ করবেন এবং পেনশনের সদস্য নাম্বার লিখবেন। এক্ষেত্রে অনেকের যে চাকরি করতো, মনে করুন বাবা বা মা চাকরি করতো, সে মারা গেছে এবং তার বিহাফে অন্য কেউ পাচ্ছে, সেক্ষেত্রেও হ্যাঁ করতে হবে এবং তার পেনশনের নাম্বার লিখতে হবে। যদি কেউ বিজনেস করেন, জিএসটির আন্ডারে জিএসটি সার্টিফিকেট আছে, জিএসটি তে হ্যাঁ করতে হবে এবং জিএসটি আই এর নাম্বারটা, যে জিএসটি আই এর নাম্বারটা হয় সেটা এখানে লিখতে হবে। আপনার পরিবারের মোট বার্ষিক আয় কত। অনেকে বুঝতে পারছেন না যে এখানে শুধুমাত্র যে হেড অফ দ্য ফ্যামিলি তার একার আয় লিখবে, একদমই নয়। পরিবারের যতজন আয় করে তাদের মোট আয়, মনে করুন হেড অফ দ্য ফ্যামিলি আয় করছে, যে মেম্বার 1 সেও আয় করছে, মেম্বার 2 সেও আয় করছে, তাহলে হেড অফ দ্য ফ্যামিলি আমি ধরছি মান্থলি 20,000 টাকা ইনকাম করছে। যে হেড অফ 1 নম্বরের যে সে মনে করুন 10,000 টাকা ইনকাম করছে এবং যে 3 নম্বর সদস্য 3,000 টাকা ইনকাম করছে, তাহলে 20,000, 10, 30,000 আর 33,000 টাকা সে মাসে ইনকাম করে। ঠিক আছে, তাহলে এটাকে 12 দিয়ে গুণ করলে যা হবে বছরে বেরোবে, সেই অঙ্কটা এখানে লিখতে হবে। অর্থাৎ পরিবারের সকল সদস্যদের মোট আয় বছরে কতটা সেটা লিখতে হবে। অনেকে সিএ তে আবেদন করেছেন নাগরিকত্বের জন্য, তার আবেদনের অবস্থা কি। যদি আবেদন করে থাকেন তাহলেই ফিল আপ করবেন, যদি আবেদন না করে থাকেন তাহলে প্রযোজ্য নয়, মানে কখনো আপনি আবেদন করেননি তাহলে প্রযোজ্য নয়। যদি করে থাকেন তাহলে আবেদন করেছেন আপনি, কিন্তু আবেদন এখনো ইস্যু হয়নি, মঞ্জুর হয়নি, তাই আবেদন নাম্বারটা লিখতে হবে। যারা আবেদন করেছেন, ইস্যু হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে, সার্টিফিকেট দিয়েছে, তাহলে সার্টিফিকেট নাম্বার লিখবেন। তাহলে এবারে পরিবারের প্রধান বাদ বাকি সমস্ত সদস্যদের ডিটেলটা লিখতে হবে এই সিএ সম্পর্কিত। এবার এই সমস্ত যে কার্ড আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী কার্ড, আর্টিসান ক্রেডিট কার্ড, কেসিসি কার্ড, কেসিসি এআরডি কার্ড যদি থাকে কারোর নামে, যেমন পরিবারের প্রধানের নামে থাকতে পারে, সদস্য 1 যাকে রেখেছেন তার নামে থাকতে পারে, 2 যাকে রেখেছেন তার নামে থাকতে পারে, তাহলে সেই কার্ডের নাম্বার, কার্ডের আইডি সংখ্যা এবং যেই তারিখে, যেই ডেটে কার্ডটা ইস্যু করা হয়েছে তার ডিটেল লিখতে হবে। 4 নম্বরে যে এসআইআর, এখানে একটা অপশন আছে 3 নম্বরে, যে এসআইআর 2026 হয়েছে, 2026 এর এসআইআর হয়েছে। এসআইআর এ ভোটার লিস্ট থেকে অনেকের নাম কিন্তু ডিলেট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে আপনার মামলা যদি পেন্ডিং এ থাকে, আন্ডার পেন্ডিং বা
আন্ডার প্রসেস, তাহলে এখানে টিকমার্ক করবেন। যদি আন্ডার পেন্ডিং এ না থাকে, সাকসেস হয়ে যায় এবং আপনার নাম পরবর্তী ফাইনাল লিস্টে চলে আসবে, তাহলে হবে না। আর যদি কখনো এখানে দরকার পড়েনি, আবেদন করেননি, এসআইআর এর পরে আপনার নাম ভোটার লিস্টে এসছে সঠিকভাবে, আপনি ভোটও দিয়েছেন, তাহলে আপনার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, তাই এখানে প্রযোজ্য নয়, এখানে টিকমার্ক করবেন। একইভাবে ফর্মের নিচে আছে বাদ বাকি সমস্ত সদস্যদের একইভাবে সেগুলো ফিল আপ করতে হবে। এইবার আপনার পরিবারের শিশুর ডিটেলস, এখান থেকে শুরু হচ্ছে শিশুর ডিটেল এর আগে কোথাও বসাতে হবে না। আপনার পরিবারে শিশু সদস্য 1, তার এখানে নাম লিখতে হবে, তার কোন ক্লাসে পড়ে, সে কোন স্কুলে পড়ে, স্কুলের নাম এবং স্কুলের ধরন কি, সে সরকারি স্কুলে পড়ে নাকি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়ে নাকি স্পন্সর্ড স্কুলে পড়ে নাকি প্রাইভেট স্কুলে পড়ে নাকি স্বীকৃত মাদ্রাসায় পড়ে নাকি অন্যান্য মাদ্রাসায় পড়ে নাকি অন্যান্য। এবার এখানে একটা নিয়ম চালু হতে পারে যে বেসরকারি বিদ্যালয়ে পড়লে তার মা বা তার অভিভাবক এই প্রকল্পে টাকা পাবে না। এবার এই নিয়মটা চালু হতে পারে, এই নিয়মটা শুনে অনেকে বেসরকারি বিদ্যালয়ে পড়লেও অন্য কোথাও টিকমার্ক করবেন টাকা পাওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হবে, কারণ এখানে বলেছে ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করতে হবে। তাহলে আপনার শিশুর যতগুলো শিশু আছে পরিবারের সবার ডিটেল দেবেন এবং সঠিক ডিটেল দেবেন। আপনার পরিবারে যে শিশু আছে তাদের কি টিকাকরণ করানো হয়েছে, ভ্যাকসিন দেওয়া হয়েছে, যদি টিকাকরণ হয়ে গিয়ে থাকে বা শুরু হয়েছে তাহলে এখানে টিকমার্ক করবেন এবং তার যে ডকুমেন্ট ভ্যাকসিনেশন কার্ড বা আইডি কার্ড, সেই আইডি নাম্বার সমস্ত কিছু দিতে হবে। যদি না টিকাকরণ করা হয়নি তাহলে এখানে টিকমার্ক করবেন। তাহলে যতগুলো শিশু সদস্য আছে প্রত্যেকের সেম ডিটেল লিখতে হবে, যা যা ডিটেল আছে। এইবার 6 রয়েছে অতি গুরুত্বপূর্ণ, আপনি কি অন্য কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে, ডিবিটি ছাড়া নয়। যেমন এখানে একটা প্রকল্প আছে কন্যাশ্রী টাকাটা কি ডিবিটির মাধ্যমে ঢোকে? একদমই না, এবং একবার দেওয়া হয়, তাহলে এটা আপনি ফিল আপ করবেন না। এছাড়া আছে রূপশ্রী, সেটাও কিন্তু বিয়ের সময় এককালীন 25,000 দেওয়া হয়, সেটাও কিন্তু ডিবিটির মাধ্যমে ঢোকে না, তাহলে এটাও হবে না। ঠিক আছে, তাহলে যে প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে পান, মনে করুন পরিবারের প্রধান পাচ্ছে, তাই আমি এখানে হ্যাঁ টিক মার্ক করলাম। এইবার যে পরিবারের প্রধান আছে মনে করুন সেখানে পিএম কিষাণ পাচ্ছে, তাহলে পিএম কিষাণে যে 3টে বা 4টে কিস্তিতে বছরে টাকা দেওয়া হয় সেটা কিন্তু ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়, তার জন্য এটা আমি মেনশন করলাম। এবার এখানে বলা আছে প্রত্যাহার করতে চান কিনা, মানে আপনি পিএম কিষাণে টাকা পাচ্ছেন, আপনি কি চান যে পিএম কিষাণ থেকে আপনার নাম সরিয়ে নেওয়া হোক, আপনি টাকা চাইছেন না, তাহলেই হ্যাঁ টিক মার্ক করবেন। যেই প্রকল্পে টাকা পাচ্ছেন সেটা আপনি চাচ্ছেন না, তাহলেই হ্যাঁ করবেন। যদি আপনি টাকা পান এবং এটা বন্ধ করতে না চান, পিএম কিষাণে যে অ্যাপ্লাই করেছেন, টাকা পাচ্ছেন নিয়মিত, টাকা পেতে চাইছেন, আপনি কিছু করবেন না, এখানে কোনো টিক মার্ক করবেন না। হ্যাঁ করলে কিন্তু নাম এখান থেকে রিমুভ হয়ে যাবে, তাই ভুল করেও হ্যাঁ অপশনে টিক মার্ক করবেন না। পরিবারের প্রধানের নামে তো করবেনই না যদি সে পুরুষ হয়। এবার যে সদস্য 1, সে তো অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করছে, তাহলে এখানে হ্যাঁ করবেন যদি সে লক্ষ্মীর ভান্ডার পেত বা অন্য কোনো সিমিলার প্রকল্প ডিবিটির মাধ্যমে ঢুকতো। মনে করুন আমি অ্যাজ এ এক্সাম্পল নিচ্ছি যে লক্ষ্মীর ভান্ডার সে পেত, তাহলে লক্ষ্মীর ভান্ডার থেকে নাম আপনি প্রত্যাহার করতে চাইছেন, টিক মার্ক করবেন, কারণ লক্ষ্মীর ভান্ডার থেকে চেঞ্জ হয়েই তোমার অন্নপূর্ণা ভান্ডারটা হবে, তার জন্য এখানে হ্যাঁ হবে। এইবার এটা গেল যে ধরুন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। এবার আমি আর একটা উদাহরণ নিচ্ছি, যে মনে করুন সে এখানে সুকন্যা সমৃদ্ধি যোজনা, যে একটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প আছে, সেটা যদি ডিবিটির মাধ্যমে টাকা ঢোকে তাহলেই মেনশন করবেন, আদারওয়াইজ মেনশন করবে না। আমি একবার উদাহরণের জন্য অ্যাজ এ এক্সাম্পল নিয়ে নিচ্ছি যে ডিবিটির মাধ্যমে ঢুকছে এবং সে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে স্টেটে অ্যাপ্লাই করতে চাইছে। তো সুকন্যা সমৃদ্ধি যোজনা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প, অন্নপূর্ণা যোজনা রাজ্যের প্রকল্প। এবার সে কি চায় যে অন্নপূর্ণা 3,000 টাকা পাওয়ার জন্য আমার সুকন্যার নাম চলে যাক? অবশ্যই না, তাহলে এখানে কিন্তু টিক মার্ক করবেন না। আশা করি আমি বুঝতে পেরেছি, তাও যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করুন। এইবার এখানে 2 নাম্বার আছে বাদ দেওয়া হলে কারণ। আপনি এই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পতে অ্যাপ্লাই করেছেন, আপনার নাম যদি রিজেক্ট করে দেওয়া হয় তাহলে কি কারণে রিজেক্ট করেছে তার কারণটা এখানে লিখে দেবে কে? সরকারি আধিকারিকরা। তাহলে এইখানে আপনি কিছু ফিল আপ করবেন না। এখানে বলা আছে অফিসার কর্তৃক প্রণীয়, মানে যে সংশ্লিষ্ট অফিসার আপনার এই অন্নপূর্ণা ভান্ডারটা ভেরিফিকেশন করবে এবং সে যদি রিজেক্ট করে তাহলে সে এখানে ফিল আপ করবে যে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন সফল হয়নি বলে রিজেক্ট করা হয়েছে, মানে কি কারণে রিজেক্ট করেছে কারণটা লিখবে। আপনি জাস্ট এখানে সম্মততে টিকমার্ক করবেন এবং এই জায়গাটা আবেদনকারীর নামে সই হবে। এখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি বা অন্য কোনো মেম্বার সই করবে না, এইখানে স্বাক্ষর করবে কে? যার নামে অন্নপূর্ণা ভান্ডারে আপনি টিকমার্ক করেছিলেন সে। এবার যদি একটা ফর্মে দুজনের আবেদন করে থাকেন তাহলে দুজনা পাশাপাশি সই করবেন বা উপরে নিচে সই করবেন। ঠিক আছে, সইটা কিন্তু আবার ইংরেজির বড় হাতের অক্ষরে এরকম করে করতে যাবেন না। সই কিন্তু সবসময় নর্মালি যেভাবে আমরা সই করি সেইভাবে, এই যে ছোট হাতের অক্ষরে যেভাবে আমরা সই করি সেইভাবে এরকম করে সইটা করতে হবে। ঠিক আছে, ব্যাস এখানে ফর্ম ফিল আপ কমপ্লিট। তাহলে যেই ঘরগুলো আমি যেভাবে বোঝালাম এইভাবে আপনি ফিল আপ করবেন, আপনার এই প্রকল্পে ফর্ম ফিল আপ সঠিক হবে, কোনো অসুবিধা হবে না। এবার আমি আপনাদেরকে আরো 2 থেকে 3টে ভিডিও দেখার অনুরোধ করবো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে। তো আমাদের চ্যানেলে চলে আসবেন, ডাব্লিউবি তথ্য ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে
আমরা কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছি। যেমন প্রথম ভিডিও দিয়েছি যে অন্নপূর্ণা ভান্ডারে খারাপ খবর আছে, 9টা শর্ত দিয়েছে, নতুন শর্ত বা 9টা নতুন নিয়ম। এই নিয়মের আন্ডারে যারা পড়বে তারা কিন্তু টাকা পাবে না, বা এই নিয়ম যারা মানবে তারাই টাকা পাবে, এই নিয়ম না মানলে টাকা পাবেন না। এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এছাড়া 10টা ভুল আগেও একটা ভিডিও আনিয়েছি, সেটাও দেখতে পারেন। একই ভিডিও, দেখার প্রয়োজন নেই, এটা যেটা আজকে দেখলেন এটা দেখলেই হয়ে যাবে। এছাড়াও অন্নপূর্ণা ভান্ডারে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন নাকি অফলাইনে ফর্ম ফিল আপ করবেন, আমি এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করার উপদেশ দিয়েছি। কেন দিয়েছি সেটা এই ভিডিওটা দেখলে বুঝে যাবেন, মাস্ট এই ভিডিওটা দেখে নেবেন। এবং 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারে অনলাইন আবেদন হওয়ার কথা ছিল, কিন্তু যদি আপনি যে পোর্টালটা আছে socialsecurity.com, আমি আপনাদের সামনে ওপেন করছি, এটা যদি বর্তমানে আপনারা ওপেন করেন তাহলে দেখবেন এখনো পর্যন্ত কোনো লিঙ্ক দেয়নি। আমরা চেষ্টা করেছি এখানে, এটা সারাদিন, গতকালকে সারাদিন প্রায় খোলা ছিল, 12টা পর্যন্ত খোলা ছিল, সকালবেলা দেখছি এখন কোনো লিঙ্ক দেয়নি। লিঙ্ক দিয়ে আমরা ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে আসবো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার উপদেশ দেবো। অনলাইন ফর্ম ফিল আপ করলে আপনার জন্য অনেক সেফ থাকবে। এছাড়া আরো বলেছি, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 19টা ডকুমেন্ট লাগবে, 10টা ডকুমেন্ট মাস্ট প্রত্যেকে দিতে হবে, বাদ বাকি 9টা ডকুমেন্ট অপশনাল, যাদের আছে তারা দেবে, যাদের নেই তারা দেবে না। তো এই ভিডিওটা দেখে নেবে। এই 3টে ভিডিও দেখে নিলে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই, কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর যদি ডিবিটি করা না থাকে, ডিবিটির ভিডিওটাও দেখতে পারেন। প্রত্যেকটা ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো, সেখান থেকে সিম্পলি দেখতে পারবেন, অথবা আমাদের চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।